আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা অ্যাকাউন্টিং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা থেকে চেষ্টা করতেছি সব সাবজেক্টের আগে আগে কিছু ক্লাস দেওয়ার, যাতে আমাদের স্টুডেন্ট এবং আমাদের পেজে যেসব শুভাকাঙ্ক্ষী স্টুডেন্ট আছে 25 পেয়েছে, সবাই যাতে উপকৃত হয়। কিন্তু অ্যাকাউন্টিং এ আমাদের 4টা বা 5টা ক্লাস দেওয়ার কথা থাকলেও আমরা সেটা পারি নাই। না পারার কারণ হচ্ছে বাবা খুব অসুস্থ ছিল, এবং যেহেতু অ্যাকাউন্টিং ক্লাসটা আমিই নিই, তো লাস্ট যে 4-5 দিনে গেল আমরা ক্লাস নিতে পারিনি। তবে আমরা সাজেশন দিয়েছি আমাদের স্টুডেন্টদেরকে এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের। সাথে সাথে আমাদের সলভ টিম, যে আমাদের টিমটা আছে, তারা সর্বক্ষণিক ছিল 24 আওয়ার্স, এবং এই পরীক্ষায়ও তারা ওই ধরনের কার্যক্রম করতেছেন। তো আজকে আমরা চেষ্টা করব আমি একটু ছোট্ট ক্লাস নেওয়ার। সেটা কতক্ষণ হয় জানি না, অলরেডি আধা ঘন্টা একটা ক্লাস নেওয়ার পরেও সেটা সাউন্ডের সমস্যা। তো আমরা চেষ্টা করব ম্যাথমেটিক্যাল যত ট্রাম আছে সবগুলো আজকে একটু সলভ করানোর। আমাদের টোটাল 6টা অধ্যায় আছে। তার মধ্যে হচ্ছে অংশীদারি ব্যবসা, যৌথ মূলধন কোম্পানির মূলধন, যৌথ মূলধন কোম্পানির আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী বিশ্লেষণ, উৎপাদন ব্যয়, আর হচ্ছে মজুত পণ্যের হিসাব রকম পদ্ধতি। তো আমরা প্রথমত অংশীদারির ম্যাথগুলো নিয়ে শুরু করব। আমরা টোটাল এখানে 122টা এমসিকিউ দিয়েছি তোমাদের কমনের জন্য। লাস্ট পরীক্ষায় আমরা 127টা এমসিকিউ দিয়েছি, তার মধ্যে অলমোস্ট আমাদের 85% কমন ছিল। তো দেখা যাক এবার কি হয়। আসেন, প্রথমত আমরা যে এমসিকিউ নিয়ে কথা বলবো, অংশীদার আইন, এটা মুখস্থ হবে। ভারতীয় অংশীদার আইনও বলা অনেক সময়, এটা হচ্ছে 1932 সালে। এরপরে চুক্তির অবর্তমানে অংশীদার কর্তৃক ঋণের সুদের হার কত পার্সেন্ট? 6%। এটা আমেরিকান নিয়ম অনুসারে 6% আর ব্রিটিশ নিয়ম অনুসারে 5%। আরেকটা জিনিস মাথায় এমসিকিউ থেকে আসে, এই এমসিকিউটা থেকে আসে, সেটা হচ্ছে চুক্তির অবর্তমানে অংশীদাররা কি পায়? উত্তর হচ্ছে ঋণের সুদ পায়। দেখেন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, এগুলো চুক্তিতে উল্লেখ না থাকলে আসে না। আমরা জানি চুক্তি কি মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে। যেটা চুক্তিতে থাকে অংশীদারের ব্যবসা সেভাবেই যাই। আমরা 2জন পার্টনার বা 3জন পার্টনার কিভাবে ব্যবসা করব, বা আমরা 3 বন্ধু কিভাবে ব্যবসা করব, কিন্তু চুক্তিতে না থাকুক কোনো পার্টনার যদি, কোনো অংশীদার যদি ঋণ দেয়, তাহলে সে 6% করে ঋণের সুদের দাবিদার। ঠিক আছে, মাথায় রাখতে হবে। এরপর আমরা আসি আবু, বাবু, লাবু, একটি অংশীদারি ফার্মের 3জন অংশীদার। তাদের মূলধন ছিল যথাক্রমে 1,00,000 টাকা, 75,000 টাকা, 50,000 টাকা। তাদের নিট মুনাফা দাঁড়ায় 72,000 টাকা। অংশীদারদের মূলধন অনুপাত কি অনুপাতে নিয়ে যাবে? এটা মূলধন অনুপাতে। এখানে সবসময়ের মতো 3-2-1 এভাবে কি দেয় নাই, মূলধন মুনাফা বন্টন অনুপাত দেয় নাই। আমাদেরকে বলতেছে এই মূলধন যেটা আছে সেটা অনুপাতে ভাগ করতে। তো সেটা অনুপাতে যদি ভাগ করে লাভু কত ভাগ পাবে? লাভু হচ্ছে সবার শেষ জন, লাভু কত ভাগ পাবে? এটা থেকে ঘাবড়ানোর কিছু নাই। আমরা যদি চাই এই মূলধন গুলোকে এভাবে অনুপাতে ভাগ করে নিয়ে যেতে পারি। দেখেন তো, এই 3টে জিনিস কত দ্বারা ভাগ যায়? 25 দ্বারা ভাগ যায়। 25 দ্বারা যদি ভাগ যায়, এটা আসে 4, এটা আসে 3, এটা আসে 2। তার মানে তাদের অনুপাত দ্বারাই আসলে 4, 3, 2। আজকে অর্থাৎ আমরা এই 72,000-কে 9 ভাগ করব। টোটাল কয় ভাগ করব? 9 ভাগ। 9 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব। কাকে? 72,000-কে। তাহলে 8 নং 72, 8 গুণে 16,000। তাহলে লাভু পাবে আসলে কত টাকা? 16,000 টাকা। এরপর বলছে বাবু এর উত্তোলন যদি 8,000 টাকা এবং মুনাফা সমান ভাগে ভাগ করা হলে সমাপনী মূলধন করে। বাবু কোথায় আছে আমরা একটু দেখি ভাই। বাবু আছে 2 নাম্বারে। বাবুর ভাগ হচ্ছে 3। তাহলে বাবু পাই 24,000। বাবু পাই কত? 24,000। বাবু আগে থেকে দিয়ে রাখছে 75,000 টাকা, এবং বাবু পাচ্ছে 24,000 টাকা মুনাফা বন্টনে। আর বাবু নিয়ে যাচ্ছে ব্যবসা থেকে 8,000 টাকা। তাহলে বাবুর সমাপনী মূলধন কত দাঁড়ায়? 91,000 টাকা। ক্লিয়ার? ওকে, পরের স্টেপে আসি আমরা। অংশীদারগণ প্রত্যেক মাসের প্রথম তারিখে যদি উত্তোলন করে, তাহলে উত্তোলনের পর কত সময়ে সুদ ধরতে হয়? আমরা জানি প্রথম মাসের শুরুতে উত্তোলন বললে 6.5, প্রথম মাসের প্রতি মাসের মাঝামাঝিতে উত্তোলন বললে 6, প্রতি মাসের শেষে বললে 5.5, 2 মাস পর পর উত্তোলন বললে 2.5, 3 মাস পর পর উত্তোলন বললে 1.5। ঠিক আছে, এরপরে দিয়ে আসি। তাহলে এখানে হচ্ছে 6.5 মাসের সুদ ধরতে হবে। ক, গ একটি অংশীদারি কারবারে 2জন অংশীদার, তাদের লাভ ক্ষতি অনুপাত 5:3 তারা বন্টন করে। তারা নতুন করে গ কে নিবে 6:1। তাদের নতুন অনুপাতটা জানতে চেয়েছে। নতুন অনুপাত বের করা একদম সহজ। দেখেন একবার, ক, খ, গ। আগে থেকে ক পেত 5 ভাগ, আগে থেকে খ পেত 3 ভাগ, আগে থেকে গ পাইতোই না। ঠিক আছে, নতুন করে গ পাবে 1 ভাগ।
6/1 যদি চলে যায় আর থাকে 5 ভাগ, একবার বুঝেন 6/1 যদি গ নিয়ে নেয় আর থাকে 5 ভাগ, 5 ভাগ ক ক কতটুকু পাবে আমরা জানি, এখনো জানি না, তাই তাদের আগের অনুপাতের সাথে অ্যাডজাস্ট করব। আর এখানে যে গ্যাপ আছে এটাতে কত বসাবো, এদের যোগফলটা বসিয়ে দেবো অলওয়েজ। অর্থাৎ এখানে যা থাকবে দুজনের যোগফল বা তিনজনের যোগফল সেটাই আমরা বসিয়ে দিব। তাহলে এখন কত দাঁড়ায়, 25, 15, 8। এটাকে আর সংক্ষিপ্তকরণ সম্ভব নয় যেহেতু 8 আছে, আর এদিকে যদি 10 থাকতো আমরা একটু ছোট করে নিতাম। সেম ভাবে 7 নাম্বারটা, আলী ও জামিল দুজন অংশীদার, তাদের অনুপাত হচ্ছে 2:1। তারা বাবুকে 10% মুনাফায় নিবে, তাদের নতুন অনুপাত কত? এটার পার্থক্য কি? এখানে বলেছিল 6/1, এখানে বলছে 10%। ঘাবড়ানোর কিছু নাই ভাই, 10% মানে কি 100/10 ভাগ, 100/10 ভাগ, তার মানে 10/1 ভাগ। আমরা বলতে পারি না 10/1, এটাকে সেম জায়গায় কনভার্ট করে নিব। আজকে দুই থাকতো 20%, আমরা বলতে পারতাম 10/2 বা 5/1, একই কথা। ঠিক আছে, তাহলে আসেন আগের মতোই 2, 1, ও আগে থেকে ছিল না। 10/1 যদি বাবু পাই আর থাকে 9 ভাগ, 9 ভাগ এটা দুইজনে পাবে। ঠিক আছে, এরপরে দিয়ে হচ্ছে আগে থেকে যেহেতু ও ছিল না, তাহলে ও পাবে কত ভাগ, 3 ভাগ, এখানে লিখতে হবে 3। আবার বলছি এই দুইটার যোগফল হচ্ছে 3, এই দুইটার যোগফল হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 9 দুগুণে 18, 9 একে 9, 3 একে 3, সংক্ষিপ্তকরণ করলে দাঁড়ায় 1, 3, 6। উত্তর কি 6, 3, 1, উল্টা বলেছি আমি, 6, 3, 1। ক্লিয়ার? একটু কথা বলি, এই যে নতুন একটা অংশীদার আসা, এটা হচ্ছে কি পুরানো অংশীদারদের জন্য ত্যাগ করা, আর একটা অংশীদার চলে যাওয়া মানে হচ্ছে লাভ হওয়া। বিষয়টা যদি আমরা একটু পারিবারিক ভাবে বলি, দেখবা কোনো মেহমান আসলে তোমার সিট ছেড়ে দিতে হয়, তোমার রুম ছেড়ে দিতে হয়, তাহলে এটা হচ্ছে তুমি ত্যাগ করছো। নতুন একজন আসলে তুমি ত্যাগ করো, তাহলে যারা থাকে তারাই ত্যাগ করে। আর লাভ অনুবাদ কি, মনে করো তোমরা 3 ভাই বোন আছে, এক বোনের বিয়ে দিয়ে দিচ্ছ, তাহলে বাকি দুজনের জন্য লাভ। লাভ মানে কি, একটু বেশি খাইতে পারতেছো, বেশি স্পেস পাচ্ছ, বেশি স্বাধীনতা পাচ্ছ। তাহলে দেখো এই যে একজন চলে যাওয়া, তাহলে যারা থেকে যাচ্ছে তাদের জন্য লাভ, ঠিক সেম একজন আসলে যারা ছিল তাদের জন্য ত্যাগ। ঠিক আছে, এই লাভ বা ত্যাগ অনুপাতের যে মানটা, সেটা থেকেও এমসিকিউ আসে, এডমিশন টেস্টে, এসএসসি এইচএসসি তে খুব কমই আসে। ঠিক আছে, আসে না বললেই চলে এখান থেকে প্রশ্ন। আসেন পরের প্রশ্নে আসি আমরা, উদ্দীপক আছে, এটার বাকি প্রশ্ন আমাদের পরের স্টেপে মনে হয় না। এখানে কি কি বলছে আমরা একটু দেখি। ক খ গ একটি অংশীদারি পর্বের 3জন অংশীদার, তাদের লাভ ক্ষতি 3, 2, 1 অনুপাতে ভাগ করে মুনাফা হচ্ছে 120 লক্ষ, মানে 120,000, আর লাভের অংশ পাবে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে ক গ খ কে এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সে কমপক্ষে 50,000 টাকা পাবে। আসেন তাহলে আমরা একটু দেখি ক এর মুনাফা কত বলছে। খ এর মুনাফা আমরা দেখি কত, 1,20,000। ওদের টোটাল 6 ভাগ, আর 3 দ্বারা গুণ করব যেহেতু 3, 2, 1 বলছে, আর নিশ্চয়তা দিছিল 50,000। ওকে, এটা দেখা যাচ্ছে, স্ক্রিন আসছে? ওকে, তাহলে এখানে আসবে কত, 60,000 টাকা। নিশ্চয়তা অনুসারে খ এর ব্যাপারে এখানে কি কি সত্য হবে আমরা একটু দেখি। খ কত টাকা পাচ্ছে আসলে, যেহেতু ও 3,000, 3 ভাগ পাচ্ছে, ও পাবে 2 ভাগ না, হ্যাঁ 2 ভাগ, 6 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, 1,20,000। তাহলে ও পাচ্ছে কত, 40,000। পাচ্ছে না কত, 10,000। তাহলে আজকে 10,000 যোগ করে দিই, এটা যোগ করা ইজি। কিন্তু এটা যে দিছে শর্ত ক গ, এরা কি ভাই 5,000 5,000 সেম দিয়ে দিবে 10,000? এই 10,000 টাকা কি দুজনে তো নিশ্চয়তা দিচ্ছ, এটা নিশ্চয়তা দেয় কেন ভাই? ভাই তুই আমাদের সাথে ব্যবসা কর বা তুমি আমাদের সাথে ব্যবসা করো, যে তোমার যদি 50,000 টাকা নিশ্চিত পাবা, না পাইলে আমরা দিব তোমাকে, আর যদি তুমি অতিরিক্ত পাও ওটা তোমার সমস্যা নাই আমাদের এখানে কোনো। তাহলে এই যে নিশ্চয়তা দিছে যাতে করে ও আসে, তাহলে ও 50,000 না পেয়ে 40,000 পাইছে, 10,000 কম পাইছে, এই 10,000 ক আর গ কে পূরণ করে দিতে হবে। এখন ওরা কি 5,000 5,000 করে পূরণ করবে না, এখানে একটু বিষয় আছে, ক নে 3 ভাগ, গ নে 1 ভাগ, তাহলে পূরণ করতে 10,000 কে 3 একে ভাগ করে পূরণ করতে হবে। মনে করো 10,000 কে 4 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ, 10,000 কে 4 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ, তাহলে একজনে দিবে, ক দিবে হচ্ছে 7,500, গ দিবে হচ্ছে 2,500। কত, দুইটাই সত্য। খ এর ঘাটতি পূরণের জন্য ক এর যথাক্রমটা ভুল আছে, এটা ভুল, এটা আনবো না।
মানে এটা আমাদের উত্তর আসবে না। ক আসলে 3 হওয়ার কথা, গ আসলে 1 হওয়ার কথা, তাহলে উত্তর ক 1 আর 2। সেম প্রতি 3 মাস অন্তর সমপরিমাণ উত্তোলন করা হলে অংশীদারের ফার্মের উত্তোলনের উপর সুদের হার সঠিক সূত্র কি? উত্তোলনের সুদ ইনটু সুদের হার এবং 300 একটু পজ করতে, এটাতে কি বলবো। তো দেখেন 3.2 3/2 আছে, অর্থাৎ 1.5 আসে। আপনি 1.5 মাসেরই সুদ ধরবেন, আমরা এটা প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করছিলাম, ঠিক আছে। অর্থাৎ 3 কে 2 দ্বারা ভাগ করলে 1.5 চলে আসে। এরপর ছবিতে আসি, কিছু বুঝতে হবে। ত্যাগ অনুপাত আমরা এখানে দিয়ে দিয়েছি। ক খ অংশীদারি ব্যবসার 7 ভাগ অনুপাত 5 ভাগ করতে গ কে আনার পরে 5 3 2 ত্যাগ করতেছে কে? এরা দুইজন, এরা দুইজন, ঠিক আছে। গ কোনো কিছু ত্যাগ করতেছে না, আজকে অনুপাতটা কি হবে একটু দেখো। আচ্ছা আমাকে বলো, গ আসার আগে ওরা যে ভাগ পাইতো ওটা বড় নাকি গ আসার পরে যেটা পাই সেটা বড়? উত্তর হচ্ছে গ আসার আগে যেটা পাইতো সেটা হচ্ছে বড়, তাহলে বড় মাইনাস ছোট বাদ দিতে হবে। তাহলে দেখেন 12 সমস্ত 7 মাইনাস 12 সমস্ত 5 মাইনাস, এখানে টোটাল 10 ভাগ করে ওরা, 10 সমস্ত 5 10 সমস্ত সমস্ত বলতেছি, ভুল না কথাটা? হ্যাঁ হ্যাঁ, না ভুল বলতেছি তো মনে হয়। আচ্ছা এটা পদ্ধতিতে এই পেজটা লক্ষ্য করি। ক খ দুইজন অংশীদার, ওরা 7 আর 5, এটা পসি করে দেয়। আমি দেখেন, তাহলে আজকে এক ক খ আগে থেকে পেতো 7/5 আর এখানে আসতো 5 3 2 অনুপাত। এখন গ আসার পরে ওরা যে ভাগটা পায় এটা পূর্বের তুলনায় কম, ঠিক আছে। তার মানে পূর্বেরটাই বড়, তাই আমাদের ত্যাগ অনুপাতের সূত্র হচ্ছে পুরাতন মাইনাস নতুন, অর্থাৎ বড়টা মাইনাস ছোটটা। পূর্বে দেখতেছি ওরা 7 5 অর্থাৎ 12/7 ভাগ পাইতো, 12/5 ভাগ পাইতো। বর্তমানে ওরা 10/5 ভাগ পায়, 10/3 ভাগ পায়। এটা যদি আমরা আর গুণন করি 70 5 12 60 আর 5 11 5 10 50 3 12 36, বিয়োগ করলে 10 আর 14 আসে। এটাকে সংক্ষিপ্তকরণ করলে 5:7 উত্তর, ঠিক আছে। এবার আমরা আসি ম্যানেজার কমিশন পরবর্তী নেট মুনাফার উপর। আমাদের অংশীদারি ব্যবসার অঙ্ক এখানেই শেষ। ম্যানেজার কমিশন পরবর্তী নেট মুনাফার উপর 5% কমিশন পাবে। কমিশন পূর্ববর্তী নেট মুনাফা 5,25,000 হলে ম্যানেজারের কমিশন কত টাকা হবে? এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমরা অঙ্ক করি হচ্ছে যার মান দেওয়া আছে তা দ্বারা ভাগ, যা দরকার তার দ্বারা গুণ। এটা কারো বানানো সূত্র না, এটা ওই নিয়ম, এটা আমি সবসময় বলি, ঠিক আছে। অনেক টিচার দেখবেন দাবি করবে এটা তাদের বানানো সূত্র, বিশেষ করে চট্টগ্রামে। 5,25,000 এটা কিসের মান? কমিশন পূর্ববর্তী নিট মুনাফার মান। আর ম্যানেজারকে কমিশন দিই পরবর্তী নিট মুনাফার উপর, যার উপর কমিশন দিই সে 100, তাহলে পরবর্তী মুনাফা কি কত? 100, ঠিক আছে। তাহলে পূর্ববর্তী মুনাফা হবে 105, এটাকে আমরা 105 দ্বারা ভাগ করব। আমাকে বলছে কমিশন কত, 5 দ্বারা গুণ করব, ঠিক আছে। 25,000 চলে আসবে দেখবেন। স্টক লভ্যাংশ এবং বোনাস শেয়ার কি ভাই? দোনোটা কি সিনোনিম? ও এটার উত্তর করে নাই। স্টক লভ্যাংশ যে জিনিস, বোনাস শেয়ারও সেম জিনিস। স্টক লভ্যাংশ বোনাস শেয়ার এগুলো কি? প্রতিষ্ঠান যখন তাদের শেয়ার লভ্যাংশটা নগদে না দিয়ে তাদের বর্তমান শেয়ার হোল্ডারদেরকে আবার শেয়ার প্রদান করে, এটার বিনিময়ে এটাকে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ বলে। এটার জন্য হিসাব সমীকরণে যোগফলের কোনো পরিবর্তন হয় না, যেহেতু মালিকানা সত্ত্ব একদিক দিয়ে বাড়তেছে আর মালিকানা সত্ত্ব আরেক দিক দিয়ে কমতেছে, এবং এটা এটার জন্য কোনো নগদ অর্থ প্রদান করতে হয় না। মাথায় রাখবেন, এরকম অনেক ধরনের প্রশ্ন আছে। এবার বিএসইসি এর পুনরূপ কি? বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। এরপর আমরা আসি আমরা আমাদের পরবর্তীতে মিস ইটু প্রতিটি 150 টাকা করে 100 টাকা মূল্যের হবে 100টি শেয়ার ক্রয় করলেন। মিস ইতুর দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? দেখেন 150 টাকা করে 100 টাকা মূল্যে, তার মানে ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, এটা লিখিত মূল্য 100 টাকা। আমি 150 টাকায় কিনি বা আমি 1000 টাকায় কিনি, আমি দায় বহন করব আমার ফেস ভ্যালু পর্যন্ত, অর্থাৎ 100 × 100 10,000 টাকা।
অর্থাৎ এটাকে বলতেছি আমরা সীমাবদ্ধ অঙ্ক। অর্থাৎ দায়টা কি সসীম। যৌথ মূলধন কোম্পানি, এটা একটু ভুল আছে এখানে দেখানো, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন নিবন্ধিত। সীমাহীন দায় হবে না যৌথ মূলধন কোম্পানির ক্ষেত্রে। তাহলে উত্তর হবে 1 ও 2। মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। আরেকটা কথা, মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে শেয়ার বলে। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ স্টকও হইতে পারে, কিন্তু স্টক সমান নয়। আমেরিকায় স্টক যে জিনিস, শেয়ার একই জিনিস, ঠিক আছে। শেয়ার হোল্ডারকে প্রদত্ত মুনাফার অংশকে কি বলা হয়? লভ্যাংশ। আচ্ছা, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে যেটা দেওয়া হয় সেটা কি? অগ্রাধিকার লভ্যাংশ, ঠিক আছে। এটা লভ্যাংশের আগে একটা অগ্রাধিকার দিতে হবে। কোন ধরনের শেয়ার হোল্ডার নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না? উত্তর হচ্ছে সাধারণ শেয়ার। যারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না, লভ্যাংশ হলে পাবে, না হলে পাবে না, সবার শেষে লভ্যাংশ বন্টন করবে, ঠিক আছে। একটা কোম্পানির বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:2 অনুপাতে নতুন শেয়ার বিতরণ করে। এই ধরনের শেয়ারকে কি বলা হয়? দেখো, মনে করো আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াই। আজকে যদি আমি স্কুলের বা একটা কোচিং দিই, তাহলে আমি সবার আগে যে কাদের কাছে এটা বিজ্ঞাপন করব? আমার বর্তমান স্টুডেন্টদের কাছে। ঠিক সেম একটা প্রতিষ্ঠানও নতুন শেয়ার বিক্রি করতে গেলে তাদের বর্তমান যে শেয়ার হোল্ডার গুলো আছে তাদেরকে অফার করে যে ভাই তোমরা কি এই শেয়ার গুলো কিনতে চাও? তাহলে এটাকে বলা হয় অধিকার শেয়ার। এটার আরেকটা নাম হচ্ছে রাইট শেয়ার। এটার জন্য অবশ্যই টাকা দিতে হয়। এটার জন্য অবশ্যই কি দিতে হয়? টাকা দিতে হয়। কোম্পানির বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:1 এই অনুপাতে শেয়ার বিতরণ করলে এই ধরনের শেয়ারের নাম হচ্ছে কি? শেয়ার বা অধিকার শেয়ার। ঋণ প্রত্যয় ক্রেতার কোম্পানির কি? পাওনাদার। কোন ধরনের শেয়ার বিলি করলে নগদাত্ম বৃদ্ধি পায় না? উত্তর বোনাস শেয়ার। আমরা এটা নিয়ে আগেও বলছিলাম কথা। বোনাস শেয়ার ইস্যু হলে কোম্পানি কি প্রভাব পড়ে? নগদ উদ্বৃত্ত হ্রাস পায়। নো। শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়, কথা সত্য। নগদ উদ্বৃত্ত অপরিবর্তিত থাকে, এটাও কথা সত্য। তাহলে উত্তর হবে 2 ও 3, এটাও উত্তর পড়ে নাই, ঠিক আছে। শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত বিও অ্যাকাউন্টের শব্দের সঠিক পূর্ণরূপ কি? বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। আমি বানানে খুব কাছে, একটু বানানটা দেখে নিবা তোমরা, ঠিক আছে। কোম্পানি আইন অনুসারে অবহার সর্বোচ্চ কত পার্সেন্ট হইতে পারে? 10%। অধিহারের কোনো লিমিটেশন আছে? অধিহারের কোনো লিমিটেশন নাই, ঠিক আছে। স্টক কোম্পানির অনুমোদিত মূলধন 10 টাকা মূল্যের 20,000 শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ 90% এবং বিলিখিত মূলধনের পরিমাণ, ইস্যুকৃত মূলধনের 70%, বিলিখিত মূলধনের পরিমাণ কত? দেখেন 20,000 টাকা তো ইস্যুকৃত মূলধনের পরিমাণ 90%, তাহলে 20,000 টাকা 90% কত? 18,000। এই 18,000 এর উপরে আবার 70% করি। এই 70% করলে 756, 12,600, 12,600 ইন্টু 10। তাহলে এটা হচ্ছে শেয়ার, 12,600 শেয়ার ইন্টু 10 হলে টোটাল টাকায় চলে আসে 1,26,000 টাকা। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, এগুলো আগেই দেখিয়েছিলাম। ইনিশিয়াল পাবলিক অফারিং, এটা দ্বারা কি করে? প্রতিষ্ঠান নতুন শেয়ার জনগণের কাছে বিক্রি করে, ঠিক আছে, আহ্বান করে, ক্রয় করে। অতিরিক্ত শেয়ারের আবেদনের টাকা ফেরত প্রদানের জাবেদা কি হবে? তোমরা অনেকে শেয়ারের যে জাবেদাগুলো করো, সৃজনশীলের মধ্যে ফেরতের জাবেদা একসাথে করে দাও, যেটা আমাদের মতো অনেক শিক্ষক বলে এটা আলাদা আলাদা দেওয়া উচিত। আমিও বলি আলাদা দেওয়া উচিত, কারণ এটা দুইটা জায়গায়। একটা জায়গায় যদি তুমি আলাদা না শিখো, তোমাকে যখন এরকম এই ধরনের প্রশ্ন করবে অতিরিক্ত ফেয়ারের জন্য ফেরত দেওয়ার জাবেদা, তুমি অনেক সময় তুমি জানা জিনিস তুমি পারবা না, ঠিক আছে। আর এটা তো তুমি করে এসে যাবে না, তুমি একসাথে করে দাও। আলাদা দিলে সুবিধা আছে, আবার তারিখ অনুসারে যখন দিতে হয় তখন আলাদাই দিতে হয় অনেক সময়, যেহেতু তারিখ একদিন তুমি মূলধনের স্থানান্তর করো, আরেকদিন তুমি অতিরিক্ত আবেদন ফেরত দাও। তাহলে জাবেদা হবে, এটা মনে রাখবে এইভাবে। প্রথম জাবেদার বিপরীত। প্রথম জাবেদা হয় ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আজকে হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। এবার আসি আমরা পরের ম্যাথে। 100 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার 90 টাকা মূল্যে ইস্যু করা হলে আর্থিক পরিষদের শেয়ার মূলধন কত টাকা হবে? ভাই, একটা জিনিস সবসময় মনে রাখবা, শেয়ারের মূল্য 10 টাকা হলে এটা 1,000 টাকায় সেল হলেও 10 টাকা, 1 টাকায় সেল হলেও মূলধন হলে 10 টাকাই হবে। তাহলে এটা 100 টাকার জিনিস কয় টাকা হবে? 100 টাকায় হবে। অধিহার শেয়ার ইস্যু করলে কোম্পানির আর্থিক অবস্থার কি হবে? মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর শেয়ার অবহার হচ্ছে অলিক সম্পদ।
এর পরবর্তীতে আমরা আসি সানফ্লাওয়ার কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার অনুমোদন নিয়ে নিবন্ধিত হয়। অনুমোদন নিয়ে কি হয়েছে? নিবন্ধিত হয়েছে। কোম্পানি প্রতিটি শেয়ার 2 টাকা অবহারে 75% শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। কোম্পানি 85% শেয়ারের আবেদন গ্রহণ করলো, তা যথারীতি বন্টন করলো। তো সানফ্লাওয়ার কোম্পানির বিলিখিত শেয়ারের পরিমাণ কত? 1 লাখের 75% কত হবে? 1 লক্ষ শেয়ারের 75% শেয়ার বিক্রি করছে, ঠিক আছে? তাহলে 75,000। কি রে, এটা এরকম কেন হইলো? হ্যাঁ, দেখুন 85,000 পড়ে যাবে, অফ করতো। আচ্ছা, আমরা চেক করতেছিলাম প্রশ্ন কোনো ভুল আছে কিনা। প্রশ্নে ভুল নাই। দেখেন 75,000 শেয়ার বিলি করে, তাহলে 1 লক্ষ শেয়ার ইন্টু 75%, উত্তর হয় 75,000। কিন্তু আমি তো ভাই বিলি করতে পারছি তার 85%, অর্থাৎ আজকে 75,000 পুরোটাই আমি বিলি করতে পারি না, তার কম আবেদন আসছে, 85% আবেদন আসছে আমার কাছে, ঠিক আছে? কার 85% আছে? 1 লাখের 85% না, আবেদন আসছে 75,000-এর 85%, উত্তর হবে 63,750। এটা ভুল আসছে। মোট অবহার কত? যতটা শেয়ার কিন্তু 2 টাকা করে গুণ করলে, যেহেতু বলছে প্রতিটা শেয়ার 2 টাকা, তাহলে চলে আসবে 1,27,500, ঠিক আছে? ওকে। কোনটি অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? আমরা জানি সবাই আইএস 1, আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? উত্তর হচ্ছে রামিন। আচ্ছা, তোমরা ফার্স্ট পেপারে একটা এমসিকিউ আসছে এরকম, আর্থিক অবস্থার বিবরণীর অংশ কয়টি? উত্তর 3টি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। যদি এটা অপশনে চট্টগ্রাম বোর্ডে 5টি ছিল না, আমি থাকলে পরীক্ষক হিসেবে 5টি বসাই দিতাম, যাতে পোলাপাইন 5টি দিয়ে উত্তর দিয়ে আসে। কারণ আর্থিক বিবরণীর অংশ কিন্তু আবার 5টি, সম্পদ বিষদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, টিকা, ঠিক আছে? তো প্রশ্নটা এই জায়গা থেকে, আর্থিক বিবরণীর অংশ নয় কোনটা? উত্তর হচ্ছে কি রাওমিল। বিষদায় বিবরণীতে আর্থিক বিবরণীর কততম ধাপ? উত্তর হচ্ছে প্রথমতম ধাপ। নিট লাভ প্লাস অপরিচালন ব্যয় মাইনাস অপরিচালন আয় ইকুয়াল টু কি হবে? পরিচালন মুনাফা। অনেক সময় তোমরা মোট লাভ দেওয়া আছে, নিট পরিচালন ব্যয় দিয়ে আছে, তোমরা নিট মুনাফা বের করতে পারো না অনুপাতের অঙ্কে, কিংবা অনেক সময় পরিচালন মুনাফা কত, ব্যয় কত, সেটা বের করতে পারো না, নিট মুনাফা মোট মুনাফা দুটোটাই দেওয়া আছে। আসেন 38 নাম্বার এমসিকিউ। বিক্রয় 1,20,000 টাকা, মোট মুনাফা 40,000 টাকা, বিক্রয় ফেরত 800 টাকা, বিক্রয় বাট্টা 400 টাকা, নিট মুনাফা 1,26,000 টাকা হলে নিট বিক্রয় কত টাকা? আমার তো দরকার নাই, বিক্রয় থেকে আমরা কি বাদ দিব? ফেরত বাদ দিব, বাট্টা বাদ দিব, ঠিক আছে? তাহলে ফেরত আর বাট্টা বাদ দিলে কত টাকা চলে? 1,18,800, বাকিগুলোর কাছে। চালানি কারবারে প্রেরিত পণ্যের মূল্য 15,000 টাকা, উক্ত পণ্য 20,000 টাকায় বিক্রি করা হলে এজেন্ট কমিশন 5% হারে কারবারি লাভ কত হবে? এজেন্টের কমিশন 5% হলে কারবারের লাভ কত হবে? এটা আমাদের সমন্বয় আর্থিক বিবরণীর। আমরা একটু দেখি, 20,000 টাকার 5% হবে সে, 15,000 টাকার 5% না, 20,000 টাকার 5% হলে কত টাকা আসে? 1,000 টাকা। তাহলে দেখেন 20,000 থেকে যদি 1,000, 15,000 চলে যাবে প্রথমত, তারপর 1,000 চলে যাবে, তাহলে কারবারে আর কত টাকা থাকে? 4,000 টাকা থাকে। কত টাকা থাকে? 4,000। কর পূর্ব লাভের উপর 10% হারে কর প্রদান করা হয়। কর প্রদানের পরবর্তী লাভ 9,000 হলে করের পরিমাণ কত? প্রশ্নটা বুঝেন, কর পূর্ব লাভের উপর 10% হারে কমিশন প্রদান করা হয়, তাহলে কর পূর্ব লাভ কত? দেখেন, কর পূর্ব লাভ 100, কর 10, কর পরবর্তী লাভ 90। তাহলে আজকে আমরা কি করব? নিট লাভকে 90 দ্বারা ভাগ করব, 10 দ্বারা গুণ করব, যেহেতু করের হার 10%, উত্তর হবে কত? 1,000। যদি কর পূর্ব লাভ জানতে চাই তো 100 দ্বারা গুণ করতাম, যার মান দেওয়া আছে তা দ্বারা ভাগ, যা দরকার তা দ্বারা গুণ, ঠিক আছে? দেন 10 এককের উৎপাদন ব্যয় 200 টাকা। 10 এককের উৎপাদন ব্যয় কত টাকা? 200 টাকা। যদি কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা প্রত্যাশা করে, তাহলে
প্রতি এককের বিক্রয় মূল্য কত হবে। ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে বিক্রয় মূল্যের উপর মুনাফা, বিক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া থাকলে ক্রয় মূল্যের উপর মুনাফা, এগুলো আমরা আজকে পড়বো কিছুটা। তাহলে আসেন আমরা একটু দেখি বিক্রয় মূল্যের উপর মুনাফা আশা করতেছে, তার মানে বিক্রয় মূল্য 100, মুনাফা 20, ঠিক আছে। তাহলে আমার ব্যয়টা আসলে কত, ব্যয়টা হচ্ছে 80, ব্যয় কত 80, ঠিক আছে। তাহলে উৎপাদন ব্যয় 200 টাকা হলে 200 কে 80 দ্বারা ভাগ করব, 200 কে 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, তাহলে আমার আসে কত 250 টাকা। এখন কয়টা চেয়ারের মূল্য 250 টাকা, কয়টা উপাদানের মূল্য 250 টাকা, 10টা উপাদানের মূল্য। এই জায়গায় অনেকে ভুল করবা, যেহেতু একক জানতে চাইছে, প্রতি এককের মান জানতে চাইছে, 10টার যদি 250 টাকা হয়, একটার জন্য কত টাকা হবে 25 টাকা। ক্লিয়ার। এখন আসো রা মিলে পণ্য ক্রয় 56,150 টাকা, ক্রয় ফেরত 1500, কৃত পণ্যের মধ্যে 15% হারে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। আচ্ছা ভ্যাট নিয়ে কথা বলবো কিছু। নিট ক্রয়ের উপরে ভ্যাটের পরিমাণ কত, ফেরতটা আমরা বাদ দিই 1500 টাকা, তাহলে আর থাকে আমাদের কত 54,000 দাঁড়াও 56,150, তো 54,750, 650। দুঃখিত, আসলে আমাদের প্রজেক্টরে মাঝখানে একটা ছবি দেখাচ্ছে না, তাই অনেকক্ষণ চেষ্টা করলাম আমরা। 43 থেকে মূলত 42-এর অর্ধেক বা 43 থেকে আপনার 47 পর্যন্ত এই পিকচারটা কোনোভাবে শো হচ্ছে না, তার জন্য বারবার এটা ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা 42-এর একটু লাস্টের অংশটা এরকম ছিল, নিট ক্রয় এর ভ্যাটের পরিমাণ কত আমরা বের করছিলাম। নিট ক্রয় হচ্ছে 54,650, এটাকে 54,650 কে 115 দ্বারা ভাগ করতে হবে, 15 দ্বারা গুণ করতে হবে। ভ্যাট অন্তর্ভুক্ত করলে 115 দ্বারা ভাগ 15 দ্বারা গুণ, কারণ বাংলাদেশের নিয়ম অনুসারে ভ্যাট 15% মূসক, মূল্য সংযোজন কর। এখন দেখেন ভ্যাট নিয়ে আমি এখানে 4টা কথা বলে দিই একটু, তাহলে উত্তরটা হবে 7,128। ভ্যাট নিয়ে একটা কথা বলে দিই, ভ্যাট সরকারের জন্য আয়, সরকারের জন্য আয়, এই ভ্যাটটা নিবে কে, সরকার, সরকারের জন্য আয়। ভোক্তার জন্য ব্যয়, ভোক্তার জন্য কি হবে ব্যয় হবে। আর ক্রেতার জন্য সম্পদ, কারণ ক্রেতা, ক্রেতার জন্য সম্পদ। বিক্রেতার জন্য দায়, এখান থেকে একটা এমসিকিউ আসে, বিক্রেতার জন্য দায়। ক্লিয়ার। এখন আসে তো পরের এমসিকিউ গুলো কি ছিল। 43 নম্বর, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। এগুলো নিয়ে আমরা একটু পড়াবো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। রা মিলে ভাড়া 120%, 12,000 হলে অগ্রিম ভাড়ার পরিমাণ কত। এগুলো আর্থিক বিবরণীর কিছু সমন্বয়। 120% মানে হচ্ছে 20% অগ্রিম, তাহলে যে ভাড়াটা দেওয়া আছে ওটাকে 120 দ্বারা ভাগ করব, 20 দ্বারা গুণ করব, 120 দ্বারা ভাগ করব, তাহলে আমরা অগ্রিম ভাড়াটা পেয়ে যাব 20,000 টাকা, 2,000 টাকা। মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ দিতে হয় কোত্থেকে, ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকেও বাদ। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র বিক্রয় থেকে মোট আয়ও বাদ দিতে পারি, বিক্রয় থেকে প্রারম্ভিক মজুদ আর ক্রয় প্লাস প্রারম্ভিক মজুদ মাইনাস সমাপনী মজুদ বাদ দিলেও কি বিক্রিত পণ্যের ব্যয় চলে আসে। ওকে, এবার আমরা 47-এ চলে আসি। মুনাফাবিহীন পণ্য বিক্রির ফলে কারবারে কি হবে, বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পাবে, অবশ্যই হ্রাস পাবে যেহেতু ক্রয় কমে যাচ্ছে। পরিচালনা আয়ও হ্রাস পাবে যেহেতু বিক্রয় থেকেও মাইনাস করতেছে। মূলধন জাতীয় কোনো কাজ হবে না, উত্তর হবে 1 ও 2। আমি পুরো পিডিএফটাই দিয়ে দিব কমেন্টে, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। এবার আসি ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। এই জিনিসগুলো আমরা কিভাবে করব,
ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য, কারণ কিছু ফিক্সড জিনিস আছে, আমি একটু ফিক্সডও দেখাই দিই একসাথে। মনে করেন আপনি 50 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করছেন, তার মানে আপনি 100% লাভ করছেন। কত পার্সেন্ট লাভ করছেন? 100%। কিন্তু এটা যদি বিবেচনা করেন বিক্রয় অনুসারে, আপনি আসলে 50% লাভ করছেন। যাই 100 টাকা বিক্রয়, তার 50 টাকা লাভ, 50 টাকা লাভ, তাহলে 100% না, এটা লাভ করছেন 100 টাকা, 50 টাকা লাভ, কিন্তু 100% না, লাভটা আসলে কত টাকা? 50 টাকা। ঠিক আছে, এরপর আসেন, তাহলে এখানে যদি 50% হয়, নর্মালি এখানে 33.33% হয়, এটা 33.33 হলে এটা 25% হয়, আর এটা 25% হলে এটা 20% হয়। যেটা এখানে ছিল ক্রয় মূল্যের উপর মুনাফা 25%, বিক্রয় মূল্যের উপর কত? 20%। এখন এইগুলো তো ফিক্সড, যারা পারো না তারা মুখস্থ করে নিতে পারো। এখন কিভাবে করব আসলে আমরা? মনে করেন ক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া আছে 25, বিক্রয় মূল্যের উপর হলে সেটা বড় হবে না ছোট হবে? যোগ হয়ে আসবে না মুনাফাটা? তাহলে 25/100 + 25 হবে। আজকে যদি এটা আসে স্ক্রিনে, আচ্ছা মনে করেন 25% বিক্রয় মূল্যের উপর দেওয়া, এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর, এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। উল্টাটা জানতে চাচ্ছে, এক্ষেত্রে 100 - 25 হবে। তার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া থাকলে ক্রয় মূল্যের উপর জানতে চাইলে 100 - হার হবে। সূত্রটা কি দাঁড়ায়? 100 - হার। আর ক্রয় মূল্যের দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর জানতে চাইলে সেক্ষেত্রে হচ্ছে হার ডিভাইডেড বাই 100 প্লাস হার। মনে থাকবে? ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য জানতে চাচ্ছে, সেক্ষেত্রে 100 এর সাথে যোগ করব, আর ক্রয় মূল্যের উপর মুনাফা জানতে চাইলে বিয়োগ করব। এটাই হচ্ছে সূত্র, সিম্পল সূত্র। ঠিক আছে, ইনটু 100 তো থাকবে। এরপর আসি 48 নম্বর লাগতেছে না এটা। জনাব কামাল একজন ব্যবসায়ী, বছরে তার বিক্রয়ের পরিমাণ 10 লক্ষ টাকা, পরিচালন ব্যয় 80,000 টাকা, অপরিচালন আয় 50,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা 25% হলে বিক্রয়ের করেন, মোট লাভের পরিমাণ কত? আচ্ছা, আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা লাভ বের করি। কিভাবে বের করবো আমরা একটু দেখি। দেখেন, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভ করে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 100, লাভ 25, লাভ কত? 25, তাহলে বিক্রয় কত? 125, বিক্রয় কত? 125। ঠিক আছে, তাহলে আজকে আপনি 10 লক্ষকে 125 দ্বারা ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, তাহলে আপনার বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে। ওকে, তো বা বিক্রিত পণ্যের ব্যয় চলে আসলো, অথবা 25 দ্বারা গুণ করলে সরাসরি 125 দ্বারা ভাগ 25 দ্বারা গুণ করলে আপনার সরাসরি মোট লাভও চলে আসবে। মোট লাভ কত? লাখ 2 লক্ষ। ঠিক আছে, পরিচালনায় 45,000 টাকা হলে বিশদ মধ্যে কি প্রভাব পড়বে? অপরিচালনায় দেখেন, 2 লক্ষ থেকে পরিচালন ব্যয় বাদ দিব 80,000, অপরিচালনায় যোগ করব 50,000, তাহলে আমার 30,000 টাকা বাদ যাইতো। আজকে যখন অপরিচালনায় 40,000 হয়ে যাবে 50,000 এর জায়গায়, তখন আমার নিট মুনাফা কি হবে? হ্রাস হবে। কাজী কোম্পানি লিমিটেডের বিক্রয় 60,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা, অপরিচালনায় 20,000 টাকা, অপরিচালন ব্যয় 4,000 টাকা হলে কর পূর্ব নিট মুনাফা কত? কর পূর্ব নিট মুনাফার জন্য আমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে 20,000 আসে, 20,000 থেকে পরিচালনায় 2,000, এখানে অপরিচালন ব্যয় তো নাই মনে হয়, এটা কি মিসিং? আমরা পরের কোশ্চেনে একটু যাই, না মিস তো নাই, তাহলে হয়তো বা অপরিচালন ব্যয় নাই এখানে। অপরিচালন আয় হচ্ছে 2,000, যোগ করব 22,000, ওখান থেকে অপরিচালন ব্যয় 4,000 বিয়োগ করব, তাহলে কর পূর্ব নিট মুনাফা হবে কত টাকা? 18,000 টাকা। (60,000 - 40,000 + 2,000 - 4,000)। ঠিক আছে, আয় করের হার 40% হলে কর পরবর্তী নিট মুনাফা কত এখানে? ঠিক আছে, আমরা 18,000 থেকে 40% বাদ দিব, অর্থাৎ 18,000 কে আমরা 60% দ্বারা গুণ করব, তাহলে 60% দিয়ে আসে নাকি দেখো তো একটু। 10,800 আসবে। অগ্রিম বীমা একটু মুছে ফেলি, এই পাশটাও মুছে ফেলি, লাগতেছে না।
একটু ফার্স্ট যাচ্ছি, যেহেতু 122টা এমসিকিউ, আমাদের সময় খুব কম হাতে, জানি না কমপ্লিট করতে পারবো কিনা, চেষ্টা করবো। আমাদের অন্য ক্লাস আছে। অগ্রিম বীমা, ঠিক আছে, অগ্রিম বীমা 20,000 টাকা, 25% মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে হচ্ছে এটার 25% অলরেডি ইউজ করে ফেলছি। শিক্ষানবী সালামে 5 বছরের জন্য 25,000 টাকা, বিজ্ঞাপন খরচ 10,000 টাকা, 5/2 অংশ অবলম্বন করবো। 5/2 অংশ অবলম্বন করলে 5/3 অংশ বিলম্বিত করব। বিলম্বিতটা আমাদের জন্য সম্পদ। এখানে 1 ভাগ খরচ আয়, বাকি 4 ভাগ আমার জন্য দায়, ঠিক আছে। অগ্রিম বীমা আমার জন্য 75% সম্পদ, 25% ব্যয়। উক্ত বছরের বীমা খরচ কত টাকা ডেবিট হবে? তাহলে 5 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করলে উত্তর আসে কত টাকা? এটা না, হচ্ছে বীমা এখানে কেন, সরি, বীমা তো এখানে। তাহলে 20,000-এর 25% কত? 5,000 টাকা, ঠিক আছে। অগ্রিম প্রাপ্ত শিক্ষানবী সালামি কত টাকা? 20,000 টাকা। ওই যে বললাম 4 বছরের টাকাটা হবে আর কি, 4 বছরেরটা আমার জন্য অগ্রিম, এটা আমার জন্য দায়। কোম্পানি সঞ্চিত তহবিলে অর্থকে শেয়ার মূলধনে রূপান্তর করে যে শেয়ার বিলি করা হয় তাকে কি বলা হয়? বোনাস শেয়ার। অলরেডি আমরা পড়ে ফেলছি। কোম্পানি আইন অনুযায়ী অগ্রিম খরচ কোন ধরনের সম্পদ? অগ্রিম খরচ চলতি দায় সম্পদ। অগ্রিম অগ্রিম আয় কি হবে? অগ্রিম আয় হবে দায়, তোমরা জানো অগ্রিম আয় দায়। আর বকেয়া ব্যয় দায়, আর উল্টা বকেয়া ব্যয় আয় হচ্ছে সম্পদ। উদ্বৃত্ত পত্র মূলধন জাতীয় ব্যয় কিভাবে দেখানো হয়? সম্পত্তি হিসেবে দেখানো হয়। সংশ্লিষ্ট হিসাব বছরে প্রাপ্ত কিন্তু অর্জিত হয়নি এমনকি অনুপার্জিত আয় বলে, যেটা আমার জন্য দায়। শ্রেণীবিন্যাসকৃত স্থিতিপত্র খুচরা যন্ত্রাংশ কোথায় অন্তর্ভুক্ত করা হয়? চলতি সম্পদে। অনুপার্জিত আয় কি হিসাবে গণ্য করা হয়? দায় হিসাবে। অনেকবার বলছি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়কে দেখানো হয় অলিক সম্পদ আকারে। আর্থিক অবস্থান অসমন্বিত ব্যয় হিসাবে বা অলিক সম্পদ আকারে। এরপরে যাচ্ছি আমরা শেয়ার ও ঋণপত্র দেখানো হয় কোথায়? রক্ষিত আয় বিবরণীতে, সরি, শেয়ার ও ঋণপত্র বলছে, রক্ষিত আয় বিবরণী না, আর্থিক অবস্থার বিবরণী দায়ের পাশে, ঠিক আছে। আমাদের এই পাওনা সঞ্চিতি কি একটা বিপরীত সম্পদ? অলরেডি চট্টগ্রাম বোর্ডে গত 3 বছর ধরে আসছে যে পুঞ্জীভূত অবচয় কি বিপরীত সম্পদ, এটা আসতেই থাকবে মনে হয় আগামী অনেক বছর। রাওয়া মিলে বিজ্ঞাপন খরচ উল্লেখ আছে 80,000 টাকা, সমন্বয়ে বলা আছে বিনামূল্যে ভোক্তাদের কাছে বিতরণ করছে 10,000 টাকা, বিজ্ঞাপন খরচ 10 বছর, আর্থিক বছরে অবলম্বন করতে হবে। আর্থিক অবস্থার ভিতরে সম্পদের দিকে বিলম্বিত বিজ্ঞাপন বাবদ কত টাকা বসবে? দেখো 80,000, 10,000, 90,000। 90,000-কে তুমি 10 দ্বারা ভাগ করো, 9 দ্বারা গুণ করো, সম্পদের দিকে চলে আসবে 81,000 টাকা। আমরা সিম্পল দুইটা, যার উপর মুনাফার হার বলবে সে 100, আরেকটা কথা হচ্ছে যার মান দেওয়া আছে তা দ্বারা ভাগ, যা দরকার তা দ্বারা গুণ, আর কিছু না। এই দুটা দিয়ে অনেক অনেক ম্যাথ সলভ করা যায়, ঠিক আছে। অসমন্বিত ব্যয় কোনগুলো? বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার বাট্টা, অবলম্বিত কমিশন, শেয়ারের অবহার একই কথা, বাট্টা অবহার একই কথা, ঠিক আছে। অনেক কিছু নতুন পণ্যের গবেষণা নেই যেগুলো এখানে আসে না, আসতে পারে। ভাই আসো পরেরটাতে। আচ্ছা দেখেন, ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত 15,000 টাকা, প্রদত্ত ভ্যাট হচ্ছে 20,000 টাকা, প্রাপ্ত ভ্যাট হচ্ছে 40,000 টাকা। ভ্যাট চলতি হিসাবে যে আর্থিক অবস্থান কোন অংশে দেখাতে হবে? আমি একটু বলি। ডেবিট উদ্বৃত্ত দেওয়া আছে, মনে করেন এটা একটা খতিয়ান, ভ্যাট চলতি হিসাব, ঠিক আছে। ডেবিট উদ্বৃত্ত আছে 15,000 টাকা, প্রদত্ত ভ্যাট হচ্ছে আমার জন্য সম্পদ, প্রাপ্ত ভ্যাট আমার জন্য দায়। তাহলে এটা ডেবিট, এটা ক্রেডিট, ওকে। তাহলে ডেবিট দিকে বসবে 20,000, ক্রেডিট দিকে বসতেছে 40,000। তাহলে আজকে যদি আমরা হিসাব করি ব্যালেন্স হিসেবে এখানে আরো 5,000 টাকা শর্ট আছে, এটাই হচ্ছে ব্যালেন্স সিডি, এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। তার মানে ব্যালেন্স বিডি হবে কত টাকা? ব্যালেন্স বিডি হবে 5,000 টাকা। আমি এখানে চলমান যে চোখ হয়েছে না কি চোখ হয়েছে কোনো জগই হয় না, আসলে ভাগ করে দেখায় দেওয়া। তাহলে চলতি সম্পদ অথবা ভ্যাট চলতি হিসাবে যে কাজ আছে কোন মধ্যে দেখাতে হবে? এই অঙ্কের ক্ষেত্রে না, এমনি কোন অংশে দেখাতে হবে? দুই দিকে যাই, চলতি সম্পদে যায় অথবা চলতি দায়ে যায়। ভ্যাট চলতি হিসাবে সমাপনী জের কত? ক্রেডিট জের 5,000, দেখেন ক্রেডিট জের 5,000 টাকা আসছে। যেহেতু ক্রেডিটটা বড়, অনেকে জের চলতি হিসাব পারে না, তো আজকে যদি এই উদ্বৃত্তটা ক্রেডিটে থাকতো এই 15,000কে আমরা ক্রেডিটে বসাতাম, ঠিক আছে।
আর প্রদত্ত ব্যাট হচ্ছে ক্রয় ব্যাটকে বোঝানো হয়, আর প্রাপ্ত ব্যাট বলতে বিক্রয় ব্যাটকে বোঝানো হয়। সাধারণত বিক্রয় বড় হয়, বিক্রয় ব্যাটটাও বড় হয়। এরপরে ব্যাট চলতি গেল দুইটি সংখ্যার মধ্যে বিদ্যমান সম্পর্কের গাণিতিক যে বহিঃপ্রকাশ তাকে আমরা অনুপাত বলি। দেখেন অনুপাত, আমি সবসময় বলি অনুপাত জিনিসটা প্রথম শিখি আমরা জাতীয় পতাকা, ছোটবেলায় জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের জন্য। ঠিক আছে, এটা কি 5:10 বা 10:5 এরকম টাইপের একটা, তো সরি 10:6 মনে হয়, 5 বলতেছি, আমি ভুল বলতেছি ভাই, জাতীয় পতাকার মাপই ভুল বলতেছি, দেশ থেকে আমাকে বাই করে দিবে। চলতি অনুপাতের আদর্শ মান কত? যদিও বা দেশের যে পরিস্থিতি, বাইরে না গিয়ে কোনো উপায় নেই। আসেন, চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত? 1:1। আমাদের শীটের একদম লাস্ট অংশে দেওয়া আছে, দেখবেন। কার্যকরী মূলধনের আদর্শ মান কত? 1:1। এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বুঝাই আমার, আমি কি উল্টা লিখলাম? এটা উল্টা তো ভাই, পুরোপুরি উত্তর এটা, এটা না। 1 টাকার দায় পরিশোধ করার জন্য আমার 2 টাকার সম্পদ আছে, 2 টাকা আছে আমার পকেটে। আর 1 টাকার দায় পরিশোধের জন্য একদম তরল 1 টাকা আছে। তরল সম্পদ কি জিনিস? যে চলতি সম্পদগুলোকে নগদ অর্থে রূপান্তর করা পসিবল, সেগুলোকে আমরা তরল সম্পদ বলি। আর ওইটা দিয়ে যখন আমরা অনুপাত করি, এটাকে তরল অনুপাত বলে, তরল অনুপাত বলে। অগ্নি পরীক্ষা, এসিড টেস্ট অনুপাত, দ্রুত অনুপাত, তড়িৎ অনুপাত, অনেক কিছু আমরা বলতে পারি। চলতি সম্পদ মাইনাস অগ্রিম মজুদ পণ্য, অগ্রিম খরচ, এটাকে আমরা তরল সম্পদ বলি, এতক্ষণ যেটা বলতেছিলাম। কেন ভাই? দেখেন ভাই, মজুদ পণ্যকে আমরা নগদে রূপান্তর করা যায় পারি না, এটা হচ্ছে সমাপনী মজুদ, কারণ এটা প্রারম্ভিক মজুদ হয়ে গেলে এটা ব্যয় হয়ে যায়। অগ্রিম খরচ যেটা দিয়ে দিচ্ছে, এটা আমরা ফেরত পাইতে পারি না। তাহলে চলতি সম্পদ থেকে এই দুইটা জিনিস বাদ দিলে যা থাকবে তরল সম্পদ। তুমি যদি তরল সম্পদ বের করতে চাও, এই দুগুলো যোগ না করে যদি করে ফেলো তাহলে হয়ে যায়, আর বিয়োগ করার দরকার নেই। যোগ করলে বিয়োগ করবা। আমাকে জানতে চাইছে কার্যকরী মূলধন অনুপাত কত? কার্যকরী মূলধন অনুপাত বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? চলতি সম্পদ আর চলতি দায় বের করতে হবে। চলতি সম্পদ, চলতি সম্পদ, 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 সম্পদ এবং প্রাপ্য বিল সম্পদ, পাওনাদার দায়, প্রদেয় বিল দায়, ব্যঞ্জক অতিরিক্ত দায়। তাহলে দায় আছে টোটাল 40,000, সম্পদ আছে টোটাল 1,03,000, 1,47,000। তাহলে 1,47,000-কে তুমি 40,000 দ্বারা ভাগ করো। ঠিক আছে, আমি কি ভুল করতেছি? যোগ, এখানে কি যোগ বিয়োগ ভুল হয়েছে? আচ্ছা, তাহলে এটা হবে 3:1। কি বলছো? ঠিক আছে, তাহলে ভাই এটা হচ্ছে কি 3.67। ঠিক আছে, অনুপাত 1। ডিস্টার্ব করতেছে। কার্যকরী মূলধন বলতে কি বোঝায়? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ওকে, এখন আসি আমরা। ধরেন মনে করেন আজকে আপনাকে কার্যকরী মূলধন অনুপাত দিয়ে দিছে, এখান থেকে আপনাকে জানতে চাচ্ছে চলতি সম্পদ কত। প্রশ্ন দিয়ে দেওয়া আছে চলতি সম্পদ জানতে চাচ্ছে। এই দুইটার পার্থক্য কি চলতি সম্পদ, না এই দুইটার যোগফল চলতি সম্পদ? আমরা জানি চলতি সম্পদ মাইনাস চলতি দায় ইকুয়াল টু কত? কার্যকরী মূলধন বা মূলধন। ঠিক আছে, সরি, কার্যকরী মূলধন। তাহলে আজকে চলতি সম্পদ বের করার জন্য এই দুইটাকে যোগ করে ফেলতে হবে না আমার? তাহলে মনে করেন এই দুইটার মধ্যে আমার দায় দেওয়া আছে 40,000, দায় দেওয়া আছে কত হাজার? 40,000। আজকে 40,000-কে, এটা তো 3 পয়েন্ট না, 4.68 দ্বারা ভাগ করব, সরি 1 দ্বারা ভাগ করব, 4.68 দ্বারা কি করব? গুণ করব। এখানেও সেম রুলস, যার মান দেওয়া আছে তা দ্বারা ভাগ, যা দরকার তা দ্বারা গুণ। ঠিক আছে,
অর্থাৎ চলতি সম্পদ জানতে চাইতে পারে এরকম একটা অনুপাত দিয়ে। চলতি অনুপাত দিয়ে আমাকে জানতে চাইতে পারে কার্যকরী মূলধনের অনুপাত কত হবে। মোট চলতি সম্পদ দেওয়া আছে 5 লাখ, চলতি দায় দেওয়া আছে 2 লাখ, মজুদ পণ্য দেওয়া আছে 1 লাখ, অগ্রিম খরচ দেওয়া আছে 20,000। তড়িৎ অনুপাত কত? তড়িৎ পরিমাণের জন্য মজুদ পণ্য আর অগ্রিম খরচ বাদ দিব। বাদ দিলে চলতি সম্পদের ওখানে তরল সম্পদ দাঁড়ায় কত? তরল সম্পদ দাঁড়ায় হচ্ছে 3,80,000 টাকা। 3,80,000 টাকা, ঠিক আছে। তাহলে 3,80,000 কে 2 লক্ষ দ্বারা ভাগ করলে উত্তর আসে 1.9 অনুপাতে। দীর্ঘমেয়াদী দায় আছে 20,000, চলতি সম্পদ আছে 25,000 এবং চলতি অনুপাত আছে 5:2। ঠিক এখন যেটা বুঝাইলাম এদিকে ওটার মতো অনেকটা। জানতে চাইছে মোট দায় কত। মোট দায়ের জন্য আমার দীর্ঘমেয়াদী দায়টা খুব দরকার। দীর্ঘমেয়াদী এখন চলতি দায়টাও তো দরকার, তাই না? মোট দায় বলতে কি বোঝায়? দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায়ের মিশ্রণ। হ্যাঁ, অনেক কিছু অঙ্কে দেখা যায় মোট দায় বের করতে বলে, তখন কিছু মালিকানা সত্ত্ব অংশকে বোঝে। অর্থাৎ মালিকানা সত্ত্ব আর দায় মিলে এটা টোটাল একটা প্যাকেজ। আর বহির্দায় বলতে শুধু দায়কে বোঝায়, আর আন্তঃদায় বলতে শুধু মালিকানা সত্ত্ব বোঝায়। এখানে মোট দায় বলতে বোঝাচ্ছে আসলে দীর্ঘমেয়াদী দায় চলতি দায়ের অংশ। তাহলে দেখেন দীর্ঘমেয়াদী দায় আছে 20,000, চলতি দায় বের করবো। চলতি দায় কিভাবে বের করবে? দেখেন চলতি সম্পদ আছে 25,000, এটা 5-এর মান, তাহলে আমার 2-এর মান দরকার। তো আজকে 25,000 কে আমরা 5 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব, ঠিক আছে। 10,000 টাকা চলে আসে। 10,000 আসলে আর 20,000-এর সাথে যোগ করে দিলে আমার চলতি দায় পেয়ে যাচ্ছে, মোট দায় পেয়ে যাচ্ছে 20,000 টাকা। এটা আগের এমসিকিউর একটা দাগ। এরপরে দেখেন এক্স লিমিটেড, খুব ঝামেলাপূর্ণ হয়ে গেছে না? এক্স লিমিটেড আশা করি বোর্ড দেখা যাচ্ছে। কার্যকরী মূলধন 4 লক্ষ টাকা, চলতি অনুপাত 2 অনুপাত হলে চলতি দায়ের পরিমাণ কত? সেম, 14 অনুপাত হচ্ছে চলতি সম্পদ, এটা চলতি সম্পদ আর এটা চলতি দায়। এখন কার্যকরী মূলধন দেওয়া আছে, ভাই কার্যকরী মূলধনের মান কত সেটা কি এখানে দেওয়া আছে? দেওয়া নাই। আমরা তো জানি চলতি সম্পদ মাইনাস চলতি দায় ইকুয়াল টু কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন, ঠিক আছে। তা এখন এই যে কার্যকরী মূলধন আমরা লিখব, কার্যকরী মূলধন আমরা বের করবো, এটার মান হচ্ছে 1। তাহলে আজকে 4 লাখকে 1 দ্বারা ভাগ করব, 1 দ্বারা গুণ করব, কারণ কার্যকরী মূলধনের মানও 1, চলতি দায়ের মানও 1। তাহলে চলতি দায় কত হবে? 4 লাখই হবে। আমেনা লিমিটেড, তাহলে মনে রাখবো কার্যকরী এই ধরনের অনুপাতের ক্ষেত্রে দুটোটা সেম হয়ে গেলে কার্যকরী মূলধন যা চলতি মূলধন তা হয়। আর চলতি সম্পদ যদি জানতে চাইতো, সরি চলতি মূলধন বলতেছি, চলতি দায়ও তাই হয়। আজকে যে চলতি সম্পদ জানতে চাইতো দুটোটাকে যোগ করে দিতাম, 8 লাখ টাকা হইতো তখন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু জিনিস লক্ষ্য করি আমরা, আমাদের বারবার প্রজেক্টরটা ঝামেলা দিচ্ছে। আমাদের কি বলছে? তড়িৎ অনুপাত নির্ণয় করতে। তড়িৎ অনুপাত জন্য আমাদের প্রারম্ভিক মজুদ এমনিও আসবে না, চলতি সম্পদে আসলে সমাপনী মজুদ আসলেও তড়িৎ অনুপাতে আসবে না, চলতি অনুপাতে হলে আসতো। তাহলে আমার নগদ তহবিল আছে 52,000, প্রাপ্ত হিসাব হচ্ছে 80,000, আর এদিকে ঋণপত্র দীর্ঘমেয়াদী দেয় প্রযোজ্য হিসাব আছে 48,000, বিক্রয় আছে 1,62,000 লাগবে না, বিক্রিত পণ্যের ব্যয় আছে 1,35,000 লাগবে না, তাও এই অনুপাতের ক্ষেত্রে। তাহলে আজকে হচ্ছে এদিকে দাঁড়ায় 52,000, এদিকে 80,000, 1,32,000, 1,32,000 ভাগ 48,000। ওকে, তাহলে ভাগ করলে কত দাঁড়ায়? 2.75 অনুপাত 1। মজুদ আয়তন অনুপাত কতবার? আমাদের যে আদর্শ মান আছে ওটা 5 বার। ও সরি, এখানে তো আদর্শ মান জানতে চাই নাই। দেখেন মজুদ আবর্তন অনুপাত হচ্ছে কতবার হবে? প্রারম্ভিক মজুদ আছে 24,000, সমাপনী মজুদ আছে 30,000, টোটাল দাঁড়াইলো হচ্ছে 54,000। 54,000কে আমরা যদি গড় করি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 27,000 টাকা, ঠিক আছে। আর বিক্রিত পণ্যের ব্যয় আছে হচ্ছে 1,35,000। 1,35,000কে 27,000 দ্বারা আপনি ভাগ দেন, ভাগ দিলে কত আসে? 5 25 75 125, আর 5 দ্বারা ভাগ করলে 27,000, ঠিক আছে। 5 বার। চন্দ্রমুখী কোম্পানি চলতি সম্পদ আছে 50,000 টাকা, চলতি অনুপাত হচ্ছে 5:2, চলতি দায় কত? চলতি সম্পদ 5,000, তাহলে 5,000 না 50,000? একটু দেখুন, 50,000।
চলতি অনুপাতের জন্য চলতি সম্পদ দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব, তাহলে 20,000 টাকায় আসে। উক্ত প্রতিষ্ঠানে চলতি মূলধন কত? সেম, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিব, 50,000 মাইনাস 20,000, উত্তর হচ্ছে 30,000। সমাপনী মজুদ পণ্য 14,000 টাকা, প্রাপ্য বিল 27,000 টাকা, প্রাথমিক খরচাবলী 1.5 লক্ষ টাকা, দেনাদার দেওয়া আছে। মোট বাস্তব সম্পদ জানতে চাইছে, তাহলে মোট বাস্তবের জন্য সমাপনী মজুদ, প্রাপ্য বিল, প্রাথমিক খরচাবলী যোগ করে ফেলি, পরে বাদ বিবর্তন না করলেও 35,000 ব্যাংক জমা হাতে নগদ যোগ করে ওটা বাদ দিলাম। আজকে ওটা যদি যোগ না করি আমরা বাদ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 1,60,000, 1,95,000, 2,10,000, 2,37,000, না 36, এক কম। কোনটি মূলধন কাঠামো অনুপাত, মূলধন গ্যারিং অনুপাত? এটা চলে আসতে পারে। আমি বলি সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ চলতি অনুপাত, তারল্য অনুপাত, ঠিক আছে। বিনিয়োজিত মূলধন অনুপাত, দায় মালিকানা। এবার হচ্ছে সম্পত্তির উপর আয় অনুপাত খুব কম আসে। আবার আরেকটা হচ্ছে আপনার প্রাপ্য হিসাব আবর্তন, প্রতি হিসাব আবর্তন। যেহেতু দুইটা সৃজনশীল আসবে অনুপাত থেকে, 5টা 10টা সূত্র আসবে। আবার এমসিকিউ আছে, একই জিনিস বারবার ঘুরবে। ওখানে ভালো করে পড়লে আপনার 15-16টা সূত্রের মধ্যে হয়ে যায়, তবে 10টা সূত্র আসবেই, আপনার মাস্ট জানা আছে এবং খুব কম সময়ে করতে পারবেন। তাহলে ওই অধ্যায় বাদ দেওয়ার কোনো দরকার নাই এবং ওই অধ্যায় থেকে 25টা নাম্বার পাওয়া যায়। আমরা যদি প্রথম দিন ক্লাস নিতাম তাহলে এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলতাম, এখন এগুলো বলে লাভ নাই। তবে শেষ মুহূর্তে অধ্যায়টা দেখে নেওয়া যায় অবশ্যই। নিচের কোনটি চলতি সচ্ছলতা অনুপাত? উত্তর হচ্ছে দায় ও মালিকানা অনুপাত। প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য বেশি দেখানো হয়, মানে কি হবে? প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য যদি বেশি দেখানো হয়, বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হবে, যেহেতু মোট যোগফলটা বেশি আসবে। মোট লাভ, বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হলে মোট লাভ কমবে, নিট লাভ কমবে, তাহলে নিট মুনাফা কমবে। বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হবে, চলতি দায়ের সাথে কোনো সম্পর্ক নাই। সমাপনী মজুদের পণ্য বৃদ্ধির ফলে কি হবে? সমাপনী মজুদ বাড়লে বিক্রিত পণ্যের ব্যয় কমে, উল্টা হয় এটার সাথে। নিট মুনাফা বা মোট মুনাফা বাড়ে, বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পাবে। উত্তর হচ্ছে কথা, মোট মুনাফা বৃদ্ধি পায় এবং বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়, ঠিক আছে। 1 ও 3, উত্তর হচ্ছে এটা। সমাপনী মজুদ পণ্যের মূল্য বেশি দেখানো হলে নিট মুনাফা বাড়ে। আচ্ছা, এটা কি সেম জিনিস আবার চলে আসছে? হ্যাঁ, আয়করের পরিমাণও বাড়ে। আচ্ছা, আয়কর এটা সেম না, এটাতে অপশন একটা ভিন্ন আছে। নিট মুনাফা বিক্রিত পণ্যের ব্যয় কমে, আয়কর কিভাবে বাড়ে? মোট লাভ বাড়লে নিট লাভ বাড়বে, নিট লাভ বেশি হলে ট্যাক্স বেশি দিতে হবে, ঠিক আছে। আবার এবছরের সমাপনী মজুদ বেশি হলে আগামী বছরের প্রারম্ভিক মজুদ বেশি হবে, আর প্রারম্ভিক মজুদ বেশি হলে প্রারম্ভিক মজুদের সিস্টেমে আগাবেন, কোনটা বেশি হবে? যেটা প্রথমেই বলেছি। দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা তহবিলের সমষ্টি হলো বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন বের করার দুইটাই হয়ে আছে, একটা সম্পদ থেকে চলতি দায় এবং হচ্ছে অলিক সম্পদ বাদ দিব, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় মালিকানা সত্ত্ব যোগ করে অলিক সম্পদ বাদ দিব। উৎপাদন ব্যয় হিসাবের প্রধান দুইটি উদ্দেশ্য কি? ব্যয় নির্ধারণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা। কোন খাতে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আমি কি এই প্রোডাক্টটা দিতে পারবো কিনা এই রেটের ভিতরে, এই বিষয়গুলো। কোনটি উৎপাদন ব্যয় হিসাব চক্রের ধাপ? ব্যয় লিপিবদ্ধকরণ। প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ যোগ অন্যান্য প্রত্যক্ষ ব্যয়, এটা হবে প্রত্যক্ষ মজুদ। 3 প্রত্যক্ষ যোগ করলে আমরা প্রাইম কস্ট পাই বা মুখ্য ব্যয় পাই, ঠিক আছে। 3 প্রত্যক্ষ খরচ করলে আমরা মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট পাই। মুখ্য ব্যয় কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা কারখানা ব্যয় পাই বা উৎপাদন ব্যয়ও বলে এটাকে, ঠিক আছে। রূপান্তর ব্যয় কোনটা? আপনি কাঁচামালকে রূপান্তর করতেছেন, তাহলে রূপান্তর ব্যয়ের ভেতরে কখনো কাঁচামাল আসবে না, তাহলে প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরিব্যয় বা অন্যান্য ব্যয়, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় হইতে পারে। এগুলোর যোগফলই হচ্ছে আপনার কি? রূপান্তর ব্যয়। নিচের কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়? বিক্রয় কর্মীর বেতন, কারণ এটা বিক্রয় ও বিতরণ ব্যয়ের অন্তর্ভুক্ত। তার মানে বিক্রয় বিতরণ উপরিব্যয় আসে পরিচালন ব্যয়ের মধ্যে, যেটা উৎপাদন ব্যয়ের আরো পরের স্টেপ। প্রারম্ভিক মজুদ 20,000 টাকা, আমরা একটু ম্যাথগুলো দেখে ফেলি। আচ্ছা, এগুলো পরে নিচ্ছি। প্রারম্ভিক মজুদ 20,000 টাকা, সমাপনী মজুদ 30,000 টাকা, বিক্রয় 5 লাখ, মুনাফা ক্রয় মূল্যের 25%। এখানেও যার মান দেওয়া আছে, এটা কাজ হবে বিক্রয়যোগ্য পণ্যের মূল্য কত। তাহলে দেখেন প্রারম্ভিক মজুদ সবকিছু দেওয়া আছে, মুনাফা ক্রয় মূল্যের 25% দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমার দরকার।
ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারলে আমরা ওটার সাথে সমাপনী মজুদ যোগ করে দিব। তাহলে আজকে 5 লক্ষকে ক্রয় মূল্যের 25%, ক্রয় মূল্য 100, মুনাফা 25, বিক্রয় মূল্য 125, 125 দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে আপনার 4 লাখ টাকা। 4 লাখের সাথে 30,000 যোগ করে দিলে সমাপনী মজুদ আমরা পেয়ে যাব হচ্ছে কত টাকা? 4 লক্ষ কিরে 20,000 কেন না, উৎপাদন না, বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুদ বাদ দেওয়ার পরে যেটা পাইছি সেটা। আজকে সমাপনী মজুদ যোগ করবো না, প্রারম্ভিক মজুদ আসে না, এটা ভুল। 4,30,000 হবে, 4,30,000 হবে। ক্রয় বিক্রয়ের মুনাফা 30% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা কত? 42.8। সেম কিভাবে করছে আমি বলি, 30 উপর একবার বসাবা, 30 নিচে একবার বসাবা, এই 100 লিখবা। যে মুনাফার হারটা প্রশ্ন দিয়ে দিবে এটা উপর একবার নিচে একবার আগে একবার 100। এবার যোগ করবা না বিয়োগ করবা, তুমি দেখবা বিক্রয়ের উপর জানতে চাচ্ছে কিনা। এখানে যদি প্রশ্নে বিক্রয়ের উপর জানতে চাইতো তাহলে আজকে যোগ করতে, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের উপর জানতে চাচ্ছে ছোটটার উপর, তাহলে বিয়োগ করবা। ঠিক আছে, 70 আসবে, 30/70 হবে। একই কারবারে মোট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 20,000 একক, সমাপনী মজুদ পণ্যের 4,000 একক, প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ 2,000 হলে উৎপাদনের পরিমাণ কত হবে? তাহলে আমরা দেখি মোট বিক্রয়ের পরিমাণের সাথে সমাপনী যোগ করি, 24,000, প্রারম্ভিক 2,000 বাদ দিলে উৎপাদনের পরিমাণ 22,000 একক। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা 100তে যে স্টপ করব হয়তোবা। প্রত্যক্ষ মাল 30,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 18,000 টাকা, অফিস পরিব্যয় 12,000 টাকা, রূপান্তর ব্যয় 52,000 টাকা, বিক্রয় পরিব্যয় 6,000 টাকা। কালীন ব্যয় কত? দেখো কি কি কালীন ব্যয় আসতেছে, বিক্রয় পরিব্যয় 6,000, তারপর অফিস পরিব্যয় 12,000, এই দুইটাই হচ্ছে কালীন ব্যয়, আসলে পরিচালন ব্যয় আর কি, এগুলোই কালীন ব্যয় বলে। যদি একক প্রতি বিক্রয় মূল্য 962 টাকা নির্ধারণ করা হয় তবে এই উৎপাদন ব্যয়ের উপর মুনাফার হার কত হবে? সঠিক উত্তর 33.6। আচ্ছা, এটা কিসের সাথে অ্যাডজাস্টেবল? কোন অঙ্কের সাথে? এখানে কি তথ্য ভুল? রূপান্তর ব্যয় আসলে প্রত্যক্ষ মাল আর আসবে না, প্রত্যক্ষ মজুরি আচ্ছা আসবে, প্রত্যক্ষ মজুরি আর আসবে না। 82,000, 82,000 এর সাথে 18,000 যোগ করলে 1 লাখ। ঠিক আছে, প্রশ্ন বল। আচ্ছা, এটা স্কিপ করি, আমরা পরের দেখতে যাচ্ছি। প্রত্যক্ষ কাঁচামাল 1,40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 1,08,000, কারখানা পরিব্যয় 32,400, অফিস প্রাসঙ্গিক পরিব্যয় 28,040, মজুরির উপর কারখানা পরিব্যয় শতকরা হার কত? দেখেন স্যার, মজুরির উপর কারখানা পরিব্যয় শতকরা হার কত? কারখানা পরিব্যয় এটা, প্রত্যক্ষ মজুরি এটা, তাহলে উপরে 32,400, নিচে 1,08,000 ইন্টু 100, তাহলে চলে আসবে আমাদের পার্সেন্টেজ 30%। ঠিক আছে, কারখানা ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক পরিব্যয় শতকরা। কারখানা ব্যয় কিভাবে বের করবো? এই দুইটা যোগ করব, এটা যোগ করব, তাহলে কারখানা ব্যয় চলে আসবে। কারখানা ব্যয় দাঁড়াইলো হচ্ছে 40,000, 2,80,400, আর অফিস ও প্রশাসনিক 28,040, 28,040, এটা দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। ঠিক আছে, সেম আগের মতো। তাহলে এটা বের জানতে হবে, এটা বের করতে হলে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, কারখানা পরিব্যয় যোগ করে দিতে হবে। তাহলে এটা কত আসে? 10%। এটা বুঝতেছেন? 28,400 কিন্তু দেওয়া আছে 40, 28,040 কিন্তু এখানে দেওয়া আছে। নিচের কোনটি অনার্থিক সুবিধা? বিনোদন ব্যবস্থা, টাকা দেয় না, বিনোদন দিচ্ছে, আমোদ প্রমোদের ব্যবস্থা দিচ্ছে, যেমন বিভিন্ন ট্যুরে নিয়ে যাওয়া, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, বিভিন্ন রাইফেল ড্র বলতে পারি, বা
কি বলতে পারি, অবসরে নেওয়ার জন্য ব্যবস্থা রাখা, বা বাচ্চাদের খেলাধুলার জন্য কোনো ব্যবস্থা করা, ঠিক আছে, বিনোদনমূলক যত সিনেমা দেখানো। ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা কান, কর্মীর জন্য আপনি দেখবেন হ্যাপি নিউ ইয়ার দিন গার্মেন্টসগুলোতে বিভিন্ন উদযাপন হয়, নাচ গান হচ্ছে, ঠিক আছে, কেক কাটতেছে তারা, তো সবাইকে বিভিন্ন ড্রেস করতেছে, ঠিক আছে, এগুলো বিনোদনমূলক ব্যবস্থা, অনার্থিক সুবিধা এটা। ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা দান, যা কর্মীর জন্য উপার্জন হয়, আবার কর্মীর জন্য কর্তনও হয়, কর্মীর উপার্জনও করতে তিনটাই হইতে পারে। এটা একবার যোগের দিকে বসে একবার বিয়োগ। মহার্ঘ ভাতা কি? জীবনযাত্রার ঊর্ধ্বগতির সময় যে মূল্য দেওয়া হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে তখনই এটা দেওয়া হয় মূলত। 1 ও 2, ঠিক আছে, দক্ষতা বৃদ্ধি পেলে না। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে 8,000 টাকা একক পণ্য উৎপাদন করতে কাঁচামাল বাবদ একক প্রতি 50 টাকা খরচ হয়, মজুরি বাবদ 40 টাকা খরচ হয়। কারখানা পরিব্যয় 2,80,000 হলে বিক্রয় মূল্যের পর মুনাফা 20% হলে পণ্যটির একক প্রতি উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য কত? একক প্রতি উৎপাদন ব্যয়টা আমরা একটু দেখি। 40, 50 যোগ করি। আচ্ছা, এই 8,000 দ্বারা ভাগ করি, 8,000 টাকা যদি ভাগ করি আমরা, তাহলে আপনার কত দাঁড়ায়? 80, 60, 5, 35, তাহলে হচ্ছে 35 টাকা পড়ে, ঠিক আছে, হ্যাঁ 35 টাকা পড়ে। তাহলে 40, 50, 35 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 125 টাকা, ঠিক আছে। আর বিক্রয় কি হবে? যদি বিক্রয় মূল্যের উপর মুনাফা 20% হয়, তাহলে বিক্রয় মূল্য তাও 100, মুনাফা 20 হলে আমার ব্যয়টা হবে 80। 80 দ্বারা ভাগ করবো টোটাল ব্যয়কে। টোটাল ব্যয় কিভাবে পাবো? 8,000 × 50 করবো। 8,000 × 50 হলে, আচ্ছা, 40, ঠিক আছে। আর সব একসাথে যোগ করে ফেলি, না রেখে 4 লাখ যোগ 4 4 5 20, 2 লাখ, সরি 4 লাখ, 4 লাখ 32, 3 লাখ 20, 2 লাখ 80। এদের সবাইকে আমরা ভাগ করব কত দ্বারা? 80 দ্বারা, আর গুণ করব 100 দ্বারা। যেটা পাবো সেটা হচ্ছে বিক্রয় মূল্য, সেটাকে আবার কত দ্বারা ভাগ করে দিব। আচ্ছা, আমরা এককে নিয়ে গেলে তো ভালো হয় না, ঝামেলা করার দরকার কি? ও সরি, মাথা কাজ করে নাই। 125 কে 80 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ, মোটের তো দরকার নাই আমার, তাই না? মোটের তো দরকার নেই। 125 দ্বারা ভাগ, 25 কে 80 দ্বারা ভাগ, 100 দ্বারা, তাহলে বিক্রয় মূল্য চলে আসবে। যদি কোম্পানি 10,000 একক পণ্য উৎপাদন করে, তবে কাঁচামাল একক প্রতি ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, স্বাভাবিক। শ্রম ব্যয় অনুপাতিক হারে বাড়বে, এটা হবে কি? উৎপাদন ব্যয় আনুপাতিক হারে বাড়বে। কারখানা উপরিব্যয় আনুপাতিক হারে বাড়বে, কারখানা উপরিব্যয়ও আনুপাতিক হারে বাড়বে। ঠিক আছে। প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য অপেক্ষা সমাপনী মজুত পণ্যের মূল্য বেশি হলে মুনাফা বৃদ্ধি পাবে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুত পণ্যকে কয় ভাগে বিভক্ত করা হয়? 3 ভাগে। অর্থাৎ মজুত কি ধরনের? কাঁচামালের মজুত, আধা প্রস্তুতকৃত পণ্যের মজুত, উৎপাদনকৃত পণ্যের মজুত। মজুত ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে মজুদের পরিমাণে কাম্য স্তরে রাখা। বিক্রিত পণ্যের ব্যয় প্রতিবার বিক্রয়ের সাথে হিসাবভুক্ত করা হয় কোন পদ্ধতিটা? অবিরত মজুত পদ্ধতি। আমরা 2 ধরনের পদ্ধতি পাই, অবিরত মজুত পদ্ধতি, কালান্তিক মজুত পদ্ধতি। কালান্তিক মজুত পদ্ধতিতে হিসাব কখন সমাপনী মজুত মূল্য জানা যায়? মেয়াদ শেষে বা হিসাবকাল শেষে। মজুত সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে নিত্য মজুত পদ্ধতি বা অবিরত মজুত পদ্ধতি। মজুত পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো কি? মজুত ব্যয় হ্রাস করে এবং কি মজুত পণ্যের ঘাটতি যেন না পড়ে সেদিকে লক্ষ্য করা হয়। অধিক পরিমাণ কাঁচামাল ক্রয় উদ্দেশ্য না, কখনো। এফওবি শিপিং পয়েন্ট একটা আছে, এফওবি ডেস্টিনেশন পয়েন্ট একটা আছে, এফওবি এর পূর্ণ রূপ আছে নিচে, ফ্রি অন বোর্ড, ঠিক আছে। এফওবি শিপিং পয়েন্টের মূল কথা হচ্ছে আমার পণ্য
ডেলিভারি যে প্রতিষ্ঠান সেটা পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে এফওবি শিপিং পয়েন্টের কাছে। এফওবি ডেস্টিনেশন পয়েন্টের কাজ কি, আমার পণ্য দোকান পর্যন্ত পৌঁছে দিতে হবে, সেটাই হচ্ছে এফওবি ডেস্টিনেশন পয়েন্টের কাজ। আচ্ছা, এরপর হচ্ছে এফওবি শিপিং পয়েন্টের মূল কথা কি বললাম, আমার পণ্য আমার দোকান কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছে দেওয়া। ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে আমার দোকান আমি পর্যন্ত বা আমার লোকেশন পর্যন্ত এনে দেওয়া। এই ক্ষেত্রে বহি পরিবহন ব্যয় ক্রেতা গ্রহণ করবে, যেহেতু আমি কিনতেছি, আমি কিনে আনতেছি, আর যে ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত দিয়ে আসবে সেক্ষেত্রে যে বিক্রয় করতেছে আমার কাছে সে বহন করবে। ফ্রিয়ান বলছি বিক্রয় পরিবহন শর্ত হলো কি, শিপিং হবে না ডেস্টিনেশন হবে, পরিবহন শর্ত, এটা ক্রয় শর্ত না আবার, ঠিক আছে। বিন কার্ডে কোনটি লিপিবদ্ধ থাকে না, মালের মূল্য থাকে না, পরিমাণ থাকে। মজুদ মাল নিয়ন্ত্রণের কার্যকরী হাতিয়ার কোনটি, তো বিন কার্ড বা মালকতিয়ান, যেটা তোমরা করো আর কি, মালকতিয়ান ফিফো ফাইফো লিফো ফিফো লিফো যাই বলো। বিন কার্ডে উল্লেখ থাকে, বিন কার্ডে উল্লেখ থাকে মালের আগমন, মালের নির্গমন, ঠিক আছে, পরিমাণ থাকে। পচনশীল পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবস্থা, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়ে যাবে। মূল্য হ্রাসের দ্বারা, যেমন পেট্রোল পাম্পগুলোতে কোনটা হয়, পেট্রোল পাম্পগুলোতে হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি হয়, কারণ আগের পণ্য এখনো পণ্য মিক্স হয়ে যাচ্ছে। মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে, মানে কমতে থাকলে কোন মজুদ পদ্ধতি ব্যবহার করা হয়, তো হচ্ছে ফিফো। মজুদ মূল্যায়নে কোন পদ্ধতিতে বাজার মূল্য হ্রাস বৃদ্ধির সক্ষমতা রক্ষাতে সাহায্য করে, উত্তর হচ্ছে অ্যাভারেজ মেথড। সক্ষমতা অর্থাৎ হ্রাস হোক বৃদ্ধি হোক, এটা দুই জায়গায় চেষ্টা করে। আমরা লাস্ট পেজে চলে আসছি। আদিবা কিংবা আগে আসা যে পদ্ধতিতে মজুদ পণ্য হিসাব রক্ষণ করে, পণ্য সংক্রান্ত তথ্য পেলে প্রারম্ভিক আছে 2000 একক 3 টাকা করে, ক্রয় করছি 28 একক 4 টাকা, বিক্রয় করছি 27 একক। আবেদন কিংবা সমাপনী মজুদের মূল্য কত, দেখেন আগে এসে আগে যাই, আগে এসে আগে যাই, তাহলে 3000 একক 2000 একক চলে যাবে, এই 2000 একক কি হবে ভাইয়া, চলে যাবে। 18,000 একক থেকে আরো 5000 একক চলে যাবে, যেহেতু 7000 একক আমার, তাহলে থাকবে এখান থেকে 5000 একক, ঠিক আছে, সরি 5000 থেকে চলে যাবে 3000 একক, তাহলে 3 4 12,000 টাকা। এরপরে হচ্ছে যদি আবিদ কোম্পানির, আমি কি আদিবা বলছিলাম, আচ্ছা যে কম বয়সে চোখ গেছে গা আমাদের। যদি আবিদ কোম্পানির ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করতে চাই, তবে সমাপনী মজুদের মূল্য কি হবে, কমবে। দেখেন সমাপনী মজুদের মূল্য কিভাবে কমতেছে, ভারযুক্ত গড় পদ্ধতি হলে ওটা আর 4 টাকা 3 টাকা থাকে না তো, ঠিক আছে। সরি এখানে আগে কত ছিল যেন, 3 টাকা, হ্যাঁ 3 দুগুণে 6000 আর 4 আড়া 32,000, তখন হয়ে যায় 32,000 যোগ 6,000 ভাগ 10,000, তাহলে এটা হয়ে যায় 3.8 টাকা। তাহলে 3.8 টাকা দিয়ে যদি আমি 3000 কে গুণ করি, তাহলে সমাপনী মজুদের মূল্য কমবে 600 টাকা, কারণ 20 পয়সা করে কমতেছে, ইন্টু 3000 একক, ঠিক আছে। ভারযুক্ত একক ব্যয় হবে 3.5, না আমি তো দেখতেছি 3.8, তাহলে এটা হবেই না, সামঞ্জস্যের নিচে অগ্রাহ্য করা হবে, এটা হবে, তাহলে 1 ও 3 উত্তর। এই ছিল তোমাদের 122টা এমসিকিউ। তোমরা প্রতি বছর যে বোর্ড কোশ্চেন গুলো আসে এগুলো সবগুলোই পড়া দরকার তোমাদের, সাথে এটা লাস্ট মুহূর্তে দেখে যেতে পারো, ইনশাল্লাহ 100% বলবো না, ইনশাল্লাহ কমন আসবে, দেখা যাক। আর ব্যস্ততার মধ্যে চেষ্টা করছি আমরা, এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আনা। এভাবে যে ক্লাস নিচ্ছি এটার একটা ফিডব্যাক আমি আশা করব অডিয়েন্স থেকে, যে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আর যেহেতু গরিব, টাকা নাই, আমরা স্মার্ট বোর্ড নিতে পারতেছি না, তো এটা আমরা গরিবের প্রজেক্টর নাম দিয়েছি বা গরিবের স্মার্ট বোর্ড নাম দিয়েছি। তো চেষ্টা করবো ইনশাল্লাহ এই আমাদের ধারাবাহিকভাবে যদি আমরা অনলাইন যেতে পারি, আমরা ফুল সেট আপ করে ফেলার ইনশাল্লাহ খুব দ্রুত, এবং আপনারা দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।